সো এটা যেভাবে সম্ভব আমি তোমাদের সাথে একটা ডকুমেন্ট শেয়ার করে দেখাচ্ছি what exactly you are supposed to do. আচ্ছা, এখন আমাকে আগেরটাতে একটু যেতে হবে। Spring 2020. Okay, task list, found it. আচ্ছা, আর একটা হচ্ছে প্ল্যানিং। ওকে, আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করি। এন্টার স্ক্রিন। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে আমার স্ক্রিন সবাই? জি মিস। ওকে গ্রেট। আচ্ছা, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ উইকলি তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা পড়ছো প্রত্যেকটা লেকচার ওয়াইজ এখানে ব্রেকডাউন করা আছে টপিকগুলি, রাইট? আর পাশে একটা ওয়েট দেওয়া আছে, হ্যাঁ, টোটাল ওয়েট এখানে। হ্যাঁ, আচ্ছা, ওয়েট গুলো আমাদেরটা বেসিক্যালি শুরু হচ্ছে দেখো এই যে এখান থেকে। উপরেও হয়তো কিছুটা এখানে বাকি থাকবে, আমি জানি না কতটুকু তোমাদের কনভেন্সে পড়ানো হয়েছে, বাট সব টপিক এখানে আছে, তোমরা খুঁজে পাবে। এই জন্য তোমাদের রেফারেন্স এটা, হ্যাঁ, যে এই যে ধরো তোমাদের এখন বাকি ডিসইনফেকশন, রাইট? এখান থেকে আমরা শুরু করছি। সো এই ডিসইনফেকশনের এগেইনস্টে প্রত্যেকটা টপিকের এইটুকু এইটুকু ওয়েট। তো এই ওয়েট গুলা কোথায় কাজে লাগাবে এখনই বলছি। এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে না তো? এটা আনটিল দ্য এন্ড এভাবে দেওয়া, ওকে? তারপরে পাম্প আছে, অনেক কিছু এখানে আছে, ওয়েল ইনস্টলেশন, ওয়াটার ওয়েল ডিজাইন, এই যে ওয়াটার ওয়েল ডিজাইন, ওকে? আচ্ছা, এখন আমি অন্য ডকুমেন্টটায় যাই। আচ্ছা, দেখা যাচ্ছে? এটা লিভ, সরি এটা না, এটা দেখো আমি যে শিফট করলাম একটা পিডিএফ এ, দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য কোর্স অ্যাবাউট, হোয়াট এন্ড ওয়াই? দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, জি দেখা মিস। যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই প্রসেসটা সম্পর্কে একটু ইনফরমেশন আছে। এটা কি যেটা করব সেটা টিম কোলাবোরেশন সবকিছু মিলিয়ে কি সেটা দেওয়া। টিম ফরমেশন, প্রত্যেক টিমের কিন্তু একটা ক্যাপ্টেন থাকবে, টিম নেম থাকবে, তোমরা একটা টিমের নাম দিবা, মেম্বার্স অ্যান্ড ক্যাপ্টেন, ওকে? তারপরে সেই টিমের সেই কাজগুলাকে, ওটা তো এখানে আনি নাই, আছে নিচে, একটা ফরম্যাটে প্রেজেন্ট করতে হবে। তার মধ্যে কয়েকটা এলিমেন্ট আছে। এলিমেন্টগুলোর একটা হচ্ছে সেলিব্রেশন ক্রাইটেরিয়া। সেটা মানে কি? সেলিব্রেশন মানে আমরা কি সেলিব্রেট করি? যখন আমরা কিছু অ্যাচিভ করি, তাই না? উইকের শেষে বা প্রতি উইকের শেষে তোমার যদি কোনো লেসন পড়া হয়ে থাকে, কুইজ হয়ে যায়, প্রজেক্ট হয়ে যায়, দেন উই আর সেলিব্রেটিং। আর তারপরে আরেকটা এলিমেন্ট থাকে ডেফিনেশন অফ ডান, মানে তুমি কি কি ডান করলে, ভার্ব ওয়াইজ তুমি লার্ন করলে, সামারাইজ করলে, অ্যাসাইনমেন্ট করলে, সেই আর যেই টাস্কগুলো তোমাকে দেখালাম আমি, ওই যে এক একটা টপিক, সেগুলোকে আমরা বলবো স্টোরি পয়েন্টস। যে এতগুলো স্টোরি পয়েন্ট কভার হয়েছে। আচ্ছা, আরেকটা এলিমেন্ট আছে ডেফিনেশন অফ ফান। যখন তোমরা বসবে একসাথে ডিসকাশন করতে, তখন ইউ হ্যাভ টু অ্যাড আ ফান এলিমেন্ট, দ্যাট ইউ জোকড অ্যাবাউট সামথিং অর ইউ ওয়াচ টুগেদার সামথিং, এরকম আর কি। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা উদাহরণও দেখাবো। আর স্প্রিন্ট, আচ্ছা স্প্রিন্ট মানে কি তো তোমরা জানো, একটা দৌড়ের সাথে সম্পর্ক। তো এই কাজগুলোরও একটা স্পেসিফিক লেন্থ থাকে, যেমন আমরা কতটুকু লেন্থ নিয়ে কাজ করব, 1 উইক। 1 উইকে তোমার টোটাল
ধরো 331 এর কয়টা ক্লাস হবে? 2টা, রাইট? সো 2টা ক্লাস মিলিয়ে তোমার এই একটা সপ্তাহে যতটুকু কভার হবে ওই টাস্কের মধ্যে থেকে সেটাকেই তুমি রিপোর্ট করবে। এই স্প্রিন্টের ডিউরেশন আমাদের 1 উইক। হ্যাঁ, তো লার্নিং অবজেক্টিভস মানে হচ্ছে গিয়ে তোমার সেই টাস্ক যেগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলোই তুমি ওইখানে নোট ডাউন করবে। আর তারপরে ফলোড বাই এরকম একটা চার্ট আছে, আমরা একটু পরেই দেখবো টেমপ্লেটটা। আর রেট্রোস্পেক্টিভ আমাদের কনসালটেশন আওয়ারে ইউজুয়ালি হয় না, বাট অনেক সময় ক্লাসেও হয়। সেটা আমরা মানে পুরো সাইকেলটার কথা বলছি যে তোমরা রিপোর্ট করলে, তারপর আমরা সেটা নিয়ে কথা বললাম, তারপরে সেটা তোমরা সলভ করলে প্রবলেমগুলো, দেন উই গো ব্যাক এগেন। তো উইকলি টার্গেট আমাদের এইগুলো প্রডিউস করতে হবে। উইকলি তোমাদের ওই ফ্ল্যাপ বা আমরা যেই পেজটা বলছি সেটার কথা, সেটা তোমরা যে কোনো কিছুতে বানাতে পারো, ওয়ার্ড ডকুমেন্ট না, এটা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টে বানাতে পারো, বাট আমাকে একটা পেজ অর একটা সিঙ্গল ফরম্যাট হিসেবে আমাকে পিডিএফ করে সেটা তোমাদের অ্যাসাইনমেন্টের এগেইনস্টে পোস্ট করতে হবে। বাট গ্রুপ ওয়াইজ একটা সাবমিশন, অনলি 1 পার গ্রুপ। আচ্ছা, ভেলোসিটি চার্ট দেখো। এই যে ওয়াই অ্যাক্সিসটা দেখছো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। ওয়াই অ্যাক্সিসটা দেখছো সেটা কি বলতো, নাম্বারগুলো সেগুলো হচ্ছে তোমার ওই যে পয়েন্টগুলো দেখালাম না, 0.2, 0.1। তো স্পেসিফিক একটা উইকের জন্য যে স্প্রিন্ট, ওই উইকে তোমার ঠিক কতটুকু পয়েন্ট তুমি কভার করেছো বা পড়ানো হয়েছে। ধরো পড়ানো হয়েছে বেশ কয়েকটা টপিক, সেগুলার যোগফল হচ্ছে 3। হ্যাঁ, 0.3, 0.5 সব হ্যান ত্যান যোগ করে সবকিছু যোগ করে হয়েছে 3। আর এখানে যেটা দেখা যাচ্ছে 4 কমিটমেন্ট, মানে তোমার পড়া পুরাটা শেষ করার কথা 4 পয়েন্টের সমান, কিন্তু তুমি পড়তে পারলে এই 2 এর একটু উপরে, এইটুকু কভার করতে পারলে। সো এইটুকুই দেখানো প্রতি উইকে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে প্রত্যেকটা দেওয়া হয়েছে একসাথে, এটা পরে আমি চাবো। আর আরেকটা হচ্ছে তোমার বার্ন আপ, আমি বার্ন ডাউনটাতে যাচ্ছি না, ওটা হচ্ছে রিমেইনিং টাস্ক বলা হয়, বাট আমরা এটা যাব যে কতটুকু আমি কভার করলাম, সেম থিং বাট ডিফারেন্ট ওয়েতে। তোমার এক্স অ্যাক্সিস এখানে থাকবে দিন, তোমার এক উইকে তো 7 দিন থাকে, এখানে উইক বলেছে বাট আমরা দিনে করব, 1 2 3 4 5 6 7। এটা ডিপেন্ড করবে তুমি কতবার বসেছো। তো আইডিয়ালি ধরো তোমার টাস্ক এখানে ধরো 4, যেটা বলছিলাম ধরো এটা 4। হ্যাঁ, তো 0 থেকে শুরু করে তুমি 4 পর্যন্ত উইকের শেষে চলে গেলে এটাই তোমার আইডিয়াল। এই জন্য কমলা রঙের লাইনটাকে আমরা বলি আইডিয়াল কার্ভ। কিন্তু আমরা তো প্রতিদিন একটু একটু করে পড়বো না। ধরো তুমি 4 দিনে বসলে, একটু কভার করলে, আবার গেলে বেশি কভার করে ফেললে, তখন তোমার এই যে এই কার্ভটা হচ্ছে যেটাই হোক তুমি সেটা ফলো করবে, যে তুমি আসলে কখন কি করলে। এই জন্য ইম্পর্টেন্ট যে তোমার নিজেদের মধ্যে 2 থেকে 3 বার সিটিং দেওয়াটা জরুরি। বা যেটা পড়েছো সেখান থেকে আবার এটা মনে রেখো, বার্ন আপ চার্ট আবার কখনো নিচে যাবে না, কারণ যেখানে পড়েছো সেখান থেকে তুমি উঠতে থাকবে স্টেপের মতো। এই স্টোরি গুলো ওই একই স্টোরি, ওয়াই অ্যাক্সিসটা ওই ভেলোসিটি চার্টের মতোই, যে জাস্ট পয়েন্ট গুলো যোগ করে যাওয়া হয়। ঠিক আছে, এই আর দিস ইজ হোয়াট ইউ হ্যাভ নিড টু প্রডিউস। উপরে থাকবে তোমার টিম নেম, মেম্বার্স নেম, আর তোমার ওয়াটার সাপ্লাই কোর্সের নাম দিতে পারো এখানে। স্টোরিজ মানে হচ্ছে গিয়ে তোমার ওই যে টাস্ক লিস্টে যে টপিকগুলো আমাদের ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা রেখেছি ঠিক সেগুলা এখানে থাকবে, সেগুলি লিস্ট করে তোমরা দেবে। স্টোরি বানানোর সুন্দর করে লেখা যায় যে উই লার্নড অ্যাবাউট দিস, বাট আমি ওগুলোর মধ্যে যাই না, আমি চাই তোমরা টাস্ক গুলোই খালি এখানে নিয়ে আসো। হ্যাঁ, আর ওইগুলোর মধ্যে যেগুলো তোমার হয়ে গেছে পড়া বা তুমি সাবমিট করার সময় পর্যন্ত তোমার যে স্টেটাস, হ্যাঁ, সেইটা অনুযায়ী ওইগুলোকে ডিস্ট্রিবিউট করবে টু ডুতে, বিজিতে, না হলে ডানে। হ্যাঁ, টু ডু মানে কি, যেটা হয়ই নাই ধরা, সেগুলো এখানে আসবে। বিজি মানে যেটা তোমার ধরেছো শেষ করো নাই। ডান যেগুলো হয়ে গেছে সেগুলোর লিস্ট এখানে। তারপরে যে সেলিব্রেশন যেটা বললাম, তুমি এখানে কুইজের কথা লিখতে পারো, উই হ্যাভ ডান আ কুইজ, উই হ্যাভ ডান অ্যান অ্যাসাইনমেন্ট, উই হ্যাভ কমপ্লিটেড দিস এন্ড দ্যাট, এরকম। আর এখানে লার্ন, ডিফাইন, অর যেটা তোমরা ডান হিসেবে বলতে পারো করা শেষ। আর ফান হচ্ছে একটা ফান ইভেন্ট। আর চার্ট গুলোকে যেটা সবাই করে ইউজুয়ালি, চার্ট গুলোকে আলাদা করে পিডিএফ হিসেবেও দেয় এটার সাথে যোগ করে। আর এখানে আমি চাই যে এখানেও ছোট করে সেগুলোকে, এখানে তো ছোট করে দিলে আসলে বোঝা যায় না, এই জন্য আলাদা করে এটার পরে চার্ট গুলোকে অন্য পেজেও দেয়। তো টোটাল 2-3 পেজের একটা ডকুমেন্ট তুমি সাবমিট করতে পারো। আর ওইগুলাকেই এখানে ছোট করে
দুইটা চার্ট দেওয়া হয়। আর ইম্পেডিমেন্ট কি বলতো, তোমার গোল রিচ করতে তোমার বাধা কি কি ছিল, যেমন কমন বাধাগুলি বলি, টাইম, তারপরে ল্যাব কুইজ অনেক সময় অনেকে লিখে, ল্যাব এই প্রবলেম ওই প্রবলেম। ইম্পর্টেন্টলি যারা টিম সিটিং এ পার্টিসিপেট করবে না তাদের আইডি আমি স্পেসিফিক স্প্রিন্টের ইয়েতে দেখতে চাই, ইম্পেডিমেন্টে, কারণ তারা সেই স্প্রিন্টের মার্কসটা পাবে না। আমি উইকলি সাবমিশনের উপরে গ্রেড করব। ঠিক আছে, এই হচ্ছে ইন আ নাটশেল। প্রথমবার অনেক কনফিউজিং লাগবে, অনেক প্রবলেম মনে হবে, কিন্তু ইটস নট অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। এখন আমি দেখি একটা এক্সাম্পল বের করতে পারি কিনা, তারাও কারণ 431রা তো আগে থেকেই করে, ওরা তো একবার 3-1 করে আসছে, সো ওদের মনে হয় কিছু আমি ও না, এবার করা হয় নাই সেটা। আচ্ছা, আগের বার যাই। ওকে, এটা দেখো, এটা একটা উদাহরণ আমার যেগুলো ভালো লাগে মাঝে মাঝে মিস্টেক। যেমন দেখো, এটা দেখতে পাচ্ছ সবাই? আই হোপ এভরিবডি ক্যান সি মাই স্লাইড। না দেখলে বলো। যেমন এই যে আইডিয়াল, আর তারা দেখো শুরু করেই প্রথম দিনেই তারা 11 পয়েন্ট কভার করে ফেলছে, তারপরে এখানে এসে এরকম, এটা দ্যাট ওয়াজ স্ট্যাগনেন্ট হিয়ার বাট দে ডিড নট সিট অ্যানাদার টাইম টু ফিনিশ আনটিল দ্য লাইন। ঠিক আছে, যে ডেজ, স্টোরিজ, ডোন্ট ফরগেট টু মেনশন দ্য অ্যাঙ্গেল, ইয়েগুলা। আর এই যে এটা স্টোরি পয়েন্টস অ্যান্ড উইক 8 স্প্রিন্ট 1, তোমাদেরও তো তাই হবে, স্প্রিন্ট 1 করতে করতে উইক 8 চলে আসবে। সো কমিটমেন্ট ডেলিভার্ড অ্যান্ড দিস ইজ হাউ, এটা ওদের ডিজাইন, এটা তোমরা তোমাদের মতো করে করতে পারো। ঠিক আছে, যেমন এই যে ওরা স্টোরিজ গুলো যে যেমন এসেছে এগুলোকে ডিস্ট্রিবিউট করে এখানে দিয়েছে। তারপরে দেখো এই যে সেলিব্রেশন লিখেছে, তারপরে অ্যানাদার ডিসকাশন সেশন, এটাও রিপোর্ট করবে কতবার তোমরা বসেছো, এটা ডেফিনেশন অফ ডানে থাকবে কতবার বসলে তোমরা। তারপর ডেফিনেশন অফ ফান, ইটস টোটালি আনরিলেটেড টু ইয়োর স্টাডিজ, রিমেম্বার। বুঝতে পেরেছো? যেমন এই যে এরকম। তারপরে এই যে এগুলোকে ছোট করে দিয়েছে। তারপর ইম্পেডিমেন্ট, সবাই প্রেজেন্ট ছিল এই জন্য সবার নাম আছে, কিন্তু না থাকলে এখানে তার আইডিটা থাকবে। ঠিক আছে, ওকে। কি দেখেছো সবাই? চিমিস দেখা গুড। সো আমি দিলেই বুঝবে, আমি ক্রিয়েট করে দিব অ্যাসাইনমেন্ট, এন্ড অল ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু গো অ্যালং উইথ ইট। অলরাইট? আচ্ছা, এখন তোমাদের যদি আর কিছু বলার না থাকে, আমি তার একটু স্টপ করি। অবস্থা দেখি কতজন, 21। ওকে, কারণ আমি আগে রোল কলটা করে ফেলতে চাই। আর ম্যাম ফরম্যাটটা কি ওইরকমই থাকবে? ফরম্যাট আমি ল্যাব যেটা ফরম্যাটটা দেখালাম না, ওটা আমি তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে দিয়ে দিব। হ্যাঁ, ওটা তোমাদের কাছে থাকবে টু ফলো। হ্যাঁ, ফরম্যাট ওটাই, মানে ওই এলিমেন্ট গুলি থাকতে হবে আর কি তোমার ইয়ের মধ্যে। ঠিক আছে, তোমরা তো হচ্ছে সেকশন সি, রাইট? ইয়েস মিস। আজকে হচ্ছে কত তারিখ? 24। Please respond. 22, 20, 91. 92, Yes, ma'am. 93, 94, 95, 96, Yes, ma'am. 96, 98, 99, Present, ma'am. 100, 101, Yes, ma'am. 102, 103, 104, 105, Yes, ma'am. 106, Yes, miss. 107, Yes, miss. 109, Yes, ma'am. 110, Yes, ma'am. 111, Yes, ma'am. 112, Yes, ma'am. 113, 114, ইয়েস মিস। 115, 116, 117,
118, Yes, ma'am. 119, 120, 121, Yes, ma'am. 124, 126, 127, Yes, ma'am. 128, 129, Yes, ma'am. 130, 132, 133, 134, 135, Yes, ma'am. 136, Present, ma'am. 139, Yes, ma'am. 140, Yes, ma'am. 131. আচ্ছা, নাই। কেউ বাদ যাওনি তো? ওকে, আচ্ছা, ওকে, লেটস ক্যারি ফরওয়ার্ড। আমাদের আসলে ট্রিটমেন্ট নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? আমরা অবশ্য এখনো তোমাদেরকে ইয়েটা দেই নাই। কি বলে ওটার নাম? আচ্ছা, প্রজেক্টটা এখন আমি দেই নাই। প্রজেক্ট একটা দিব, যেটার জন্য আমি যেটা বলেছি অবশ্যই তোমরা অ্যাটলিস্ট 1 মাস সময় পাবে। তাই আমি এই ছুটির মধ্যেই সেটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, যেন ইউ ক্যান স্টার্ট থিংকিং অ্যাবাউট ইট। বসলে বেশি সময় লাগার কথা না, 2-3 সিটিং এ হয়ে যাওয়া উচিত। ওকে, আর আমাদের তাহলে ট্রিটমেন্ট রিলেটেড তোমরা পরীক্ষা দিতে গিয়ে তো কিছুটা প্রিপারেশন নিয়েছো। যদি এরকম হয় যে মনে হয় কোনো বিষয়ে প্রবলেম আছে, কিছু বুঝতে সমস্যা হচ্ছে, বোঝা দরকার, আবার ডিসকাস করা দরকার, প্লিজ ব্রিং দ্যাট টু মি, ব্রিং ইট আউট ইন দ্য ক্লাস অর এনি ওয়ে ইউ ওয়ান্ট টু। কারণ বোঝার সমস্যা নিয়ে আগানোটা ঠিক হবে না। যদি বোঝা রিলেটেড জটিলতা থাকে তাহলে আমার মনে হয় সেটা ক্লিয়ার করে সামনে আগানো উচিত। যদি চাও বলতে পারো, নাহলে আমি ডিসইনফেকশন শুরু করছি। ডিসইনফেকশন আসলে খুব সহজ পার্ট। ট্রিটমেন্ট কঠিন যদি তোমাদের লেগে থাকে কোনো কিছু, যদিও কঠিন হওয়ার কথা না, যেভাবে আমরা সহজ পার্টগুলোই সহজভাবেই আমরা করার চেষ্টা করেছি, বা যদি কোনো কারণে লেগেও থাকে, ডিসইনফেকশন পার্টটা খুবই সহজ, সেখানে কঠিনের আসলে কিছুই নাই। সো তোমাদের খাতা সামনে আছে তো? ওকে, গুড। সো ডিসইনফেকশন টাইটেল দিয়ে তোমরা লিখো। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে স্ক্রিন? আমি একটু একটু করে আগাবো, লেখা ছিল আমার আগে, না বুঝলে জিজ্ঞেস করো। ডিসইনফেকশন বেসিকলি আমরা আগেও এই কথাটার সাথে পরিচিত হয়েছি যে disinfection is the destruction of all pathogenic organisms, while sterilization is the total destruction and removal of all microorganisms. ঠিক আছে, এটা আমি পরীক্ষায় জিজ্ঞেস করব না, কিন্তু তোমাদের নলেজের জন্য এটা জানাটা জরুরি যে disinfection is destruction of all pathogenic organisms, while sterilization is the total destruction and removal of all microorganisms. লিখতে থাকো, আমি আস্তে আস্তেই আগাবো, রাশ নাই। সবাই রোজা টোজা রেখে কাহিল, সো সেকেন্ড লাইনটা কি লিখছিলেন ম্যাম? destruction of all pathogenic organisms একটা, while sterilization is the total destruction and removal of all microorganisms. Sterilization. ঠিক আছে? জি মিস। রাইট, ওকে।
আর পরের লাইনটা হচ্ছে ডিসইনফেকশন কমপ্লিট ইনঅ্যাক্টিভেশন অফ প্যাথোজেন্স ইন ওয়াটার মোর ক্লিয়ারলি স্পিকিং। মানে আমি বেসিক্যালি ডিসইনফেকশন দিয়ে বুঝাতে চাচ্ছি I am inactivating the pathogens, all pathogens in the water. Okay? এটাই লেখার বিষয়। Inactivation of all, complete inactivation of pathogens in water. ঠিক আছে? আচ্ছা, সো এখানে ডেফিনেটলি তো একটা প্রসেস, যেহেতু তার উপরে অনেকগুলো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর থাকবে, তাই না, যে কোন কোন বিষয় ডিসইনফেকশনকে প্রভাবিত করবে। সো সেইগুলো একটু লিখো। ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস, দ্য নেচার অ্যান্ড নাম্বার অফ অর্গানিজমস টু বি ডিস্ট্রয়েড, তারা কতটা শক্তিশালী, আমাকে সেইভাবে শক্তিশালী। আচ্ছা, আমি কিভাবে জানবো তারা কিরকম? ক্যারেক্টারাইজেশন, ওয়ান্স এগেন, যে কিভাবে এগুলি আবিষ্কৃত হলো আসলে। এই যে লেখা ডিসইনফেকশন মানে কিন্তু একেবারে অনেক আগের কথা, আর্লি 20th সেঞ্চুরি। সো যখন আমরা কিছুই জানতাম না, তখন হঠাৎ করে কি হতো, ওই যে মহামারী হতো, কলেরায় মানুষ মরে যাচ্ছে, এই মরে যাচ্ছে, সেই মরে যাচ্ছে। এরপরে প্রভাব, এটার কারণ ফিল করা হলো যে আমাদের ডিসইনফেকশনটার ওয়াটার ট্রিটমেন্টের পার্ট হতে হবে, এবং কমন যে ওয়াটারবর্ন ডিজিজগুলি হয়, কমন যে ওয়াটারের মানে থেকে যে প্যাথোজেনগুলি মানুষকে অ্যাটাক করতে পারে পাবলিক হেলথ সিগনিফিকেন্সের জন্য, কিছু কমন ইয়েগুলোকে যারা ইনঅ্যাক্টিভেট করতে পারবে, সেই ধরনের ডিসইনফেক্টেন্ট গুলোকেই বেসিক্যালি আমাদের কমন ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় সেখান থেকে। সো ডেফিনেটলি ইট ম্যাটার্স যে কাদেরকে আমি ডিস্ট্রয় করব। তারপর টাইপ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ডিসইনফেক্টেন্ট অ্যান্ড দ্য ফর্ম অফ ডিসইনফেক্টেন্ট প্রেজেন্ট ইন ওয়াটার। কারণ একটা জিনিস দেখো, কিছু কিছু ডিসইনফেক্টেন্টের যদি করিও, আমি কি পুরোপুরি সবকিছু থেকে রক্ষা পেতে পেরেছি? নট নেসেসারি। যেমন কলেরা হয়তো এখন আর হয় না, কারণ ওই যে টিকা এগুলো অনেক ব্যাপার আছে, কিন্তু কিছু কিছু রোগ কিন্তু এখনো অনেক প্রিভ্যালেন্ট, যেমন ডিসেন্ট্রি, তাই না? এগুলো তো পানিবাহিত রোগ। তার মানে পানির মধ্যে এই জিনিসগুলো অনেক সময় থাকে, অনেক ক্ষেত্রে কন্টামিনেশন থেকেও চলে আসে। হ্যাঁ, বাট অনেক ক্ষেত্রে আমাদের ডিসইনফেকশন আমরা কি মাত্রায় দিচ্ছি ডিসইনফেক্টেন্ট, সেটার উপরেও ওটার এফিসিয়েন্সি ডিপেন্ড করে, যে এটা ইফেক্টিভ হচ্ছে নাকি ইফেক্টিভ হচ্ছে। So type and concentration of disinfectant and the form of disinfectant present in water. এই জন্য এটা জানা জরুরি যে কোন ফর্মের ডিসইনফেক্টেন্টটা শক্তিশালী আর কোন ফর্মের ডিসইনফেক্টেন্টটা আসলে শক্তিশালী না, উইক, যেটা এতটা কাজ করবে না। লিখছো তো তোমরা? The nature and number of organisms to be destroyed, তারপর type and concentration of disinfectant and the form of disinfectant present in water. তারপরে টেম্পারেচার অফ ওয়াটার, যেমন টেম্পারেচার অফ ওয়াটার বলতে আমার ডিসইনফেকশনের একটা কাইনেটিক্স আছে। কি কাইনেটিক্স? আমি ডিসইনফেক্টেন্ট দিব, সেটার সাথে ব্যাকটেরিয়ার কন্ট্যাক্ট, ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলবে, সেইটার আবার একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, এটা একটা টাইপ ফলো করে, কারণ ইকুয়েশন থাকা মানে কি, এক্সপেরিয়েন্স এবং এমপিরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে একটা প্যাটার্ন ফলো করে। সো টেম্পারেচার যত বেশি হবে, আমার এমনিতেও ইকুয়েশন থাকুক আর না থাকুক, ইউজুয়ালি মাইক্রোবিয়াল মেটাবলিজম কি হয়, টেম্পারেচারের সাথে বেড়ে যায়। আর মাইক্রোবস ইউজুয়ালি বেশি টেম্পারেচার পছন্দ করে, অধিকাংশ মাইক্রোব, সব না হলেও, যারা ঠান্ডা রিজনের মাইক্রোব তারা ছাড়া। তো তাহলে টেম্পারেচার যত বেশি হবে, সেই রিঅ্যাকশনের স্পিডও বেশি হবে, কমপ্লিশন তাড়াতাড়ি হবে, ডিসইনফেকশন তাড়াতাড়ি হবে। টাইম অফ কন্ট্যাক্টও তাই। যদি আমি বেশি টাইম ধরে কন্ট্যাক্ট টাইম প্রোভাইড করি, সেটার কমপ্লিট আরো ভালো মতো হবে, কমপ্লিশন আরো তাড়াতাড়ি হবে, এবং কমপ্লিশন ইফেক্টিভলি হবে, মোট কথা। আচ্ছা, প্রপার্টিজ অফ ওয়াটার, যেমন পার্টিকুলেট ম্যাটার, কলয়েডস এবং আদার কন্টামিনেন্টস। তোমরা এর আগেও দেখেছো, আমরা যখন সফটেনিং পড়ছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যদি আগে কোনো কিছু থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের কি হয়, আয়ন এক্সচেঞ্জটা বাধাগ্রস্ত হয়। সেরকমই আমি ডিসইনফেকশনটা সবার শেষে কেন করি? মনে আছে আমরা যে বলেছিলাম টার্বিডিটি
বা পার্টিকুলেট যখন টার্বিডিটি পড়ছিলাম যে টার্বিডিটি থাকলে কি হয়, সেই মাইক্রোবগুলি ওগুলার পিছনে লুকায় যায়, পার্টিকেলের নিচে লুকায় যায়, তখন ডিসইনফেক্টেন্ট তাকে খুঁজে পায় না। হ্যাঁ, এই কারণে আমাদের মেক শিওর করতে হবে ডিসইনফেকশনের আগে সব রকমের ট্রিটমেন্ট আমরা শেষ করে আসছি, না হলে তোমার ডিসইনফেকশন প্রসেসটা কমপ্লিট বা ইফেক্টিভ হবে না। এই কারণে এগুলি দূর করে তারপরে তুমি এর দিকে ডিসইনফেকশন করতে হবে। তারপরে পিএইচ, আমার যেই পানিতে আমি ডিসইনফেকশনটা করব সেটার তে পিএইচ কিরকম আছে তার উপর ডিপেন্ড করবে আমার ডিসইনফেকশনের কোন ফর্ম, ডিসইনফেক্টেন্টের কোন ফর্মটা আমি অ্যাভেলেবল পাচ্ছি। কারণ পিএইচ আমরা একটু পরেই দেখবো যে পিএইচ এই ডিসইনফেক্টেন্টের ফর্মকে কন্ট্রোল করে। একটা পিএইচ এ তোমরা তো জানো একটা মানে কেমিক্যাল যখন পানিতে আয়োনাইজড হিসেবে থাকে এবং হাইড্রোলাইজড হয় তখন তার ডিফারেন্ট ফর্ম এক্সিস্ট করতে পারে, কিন্তু এই ফর্মগুলিও আবার স্থায়ী হয় বা অস্থায়ী হয় পিএইচ এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? অ্যান্ড মিক্সিং ইজ অ্যানাদার। কেন মিক্সিং বলতে, যেটার সাথে এটা সম্পর্ক আছে, তোমার কন্ট্যাক্ট কিরকম হবে, পুরো পানিটা জুড়ে ডিসইনফেক্টেন্টের কন্ট্যাক্ট হবে কিনা, এগুলোকে মিক্সিং ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে? সো এই কারণে মিক্সিংটাও একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলো লেখা হয়েছে: nature and number of organisms to be destroyed, type and concentration of disinfectant and the form of disinfectant present in water, temperature, time of contact, property of water. যারা বসে আছো প্লিজ লিখে যদি ফেলো না একবার, তাহলে তোমাকে অনেক সামনের কষ্ট থেকে মানে তুমি বেঁচে যাবে। এই কারণে প্লিজ সাথে সাথে লিখে ফেলো। এই সময়টা পরে আর স্পেন্ড করার তো দরকার নেই, যেহেতু সময়টা এখন দিচ্ছ এখন কমপ্লিট ভাবেই দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? ওকে, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হয়েছে সবার? জি মিস। ওকে, ফিজিক্যাল ডিসইনফেকশন। আচ্ছা, ফিজিক্যাল ডিসইনফেকশনের বেশ কয়েকটা ওয়ে আছে, যেমন ফিজিক্যালি হতে পারে, কেমিক্যালি হতে পারে। আর দুইটার মধ্যে পার্থক্য কি? তুমি কেমিক্যাল দিচ্ছ অথবা কেমিক্যাল দিচ্ছ না, তাই না? সো ফিজিক্যাল ডিসইনফেকশনের যেই তিনটা নাম তোমরা দেখছো এগুলোর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, ঠিক কি না? এক নাম্বার যে বয়লিং, আমি ইউজুয়ালি এটা জিজ্ঞেস করি ক্লাসে, এখন তো দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রথম যেটা সবচেয়ে প্রিস্টিন ফর্ম অফ মেকিং সামথিং পিওর or to make sure that nothing living exists there is to boil it at 100 degree. Boil মানে তো 100 degree, right? যেটাতে কিছু বেঁচে থাকবে না। সো সেটা সবচেয়ে সহজ করা, যে যাই হোক না কেন আমি বয়েল করে তারপরে আমি এটা ওয়াসার পানি থেকেই পাই, লাইন থেকেই পাই, আর আমার ট্যাপ থেকেই পাই, যেখান থেকেই পাই, আমি ওই টিউবওয়েল থেকে পাই, আমার জানার দরকার নাই এটা ট্রিটমেন্ট কতটুকু ইফেক্টিভ হয়েছে, আমি বয়েল করে ফেলি, তোমার এন্ডের ফিজিক্যাল ডিসইনফেকশন হয়ে গেল। আচ্ছা, আরো দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ইউভি রে আর রিলেটেড আরেকটা হচ্ছে সানলাইট। সানলাইট যদি সেরকম তোমার অ্যাভেলেবল থাকে, ওটাও অ্যাকচুয়ালি ওটা কিন্তু ন্যাচারাল ট্রিটমেন্টের পার্ট। অনেক ক্ষেত্রে যে ম্যাচুরেশন পন্ড হয় না, ওগুলোতে কিন্তু সানলাইট দিয়ে ডিসইনফেকশন করা হয়। প্যাথোজেনিক কন্টামিনেশন কমাতে কিন্তু বেসিক্যালি সানলাইটকে ইউজ করা হয়। আচ্ছা, কেমিক্যাল ডিসইনফেকশন। কেমিক্যাল ডিসইনফেকশন মানে অবশ্যই ইউজিং আ কেমিক্যাল, আমরা কেমিক্যাল গুলোর নাম পরে জানবো, কিন্তু যে কোনো কেমিক্যাল তো আসলে ডিসইনফেকশনের প্রপার্টি হোল্ড করে না। কোনগুলো করে? সো সেগুলোর কথাই এখানে বলা হয়েছে, প্রপার্টিজ অফ আ গুড কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট। যেমন একটা হচ্ছে, ঠিক আছে আমি আগাচ্ছি কেমিক্যাল ডিসইনফেকশনে। প্রপার্টিজ অফ আ গুড কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট, নাম্বার 1, কুইক অ্যান্ড ইফেক্টিভ ইন কিলিং, যেটা সহজেই প্যাথোজেনকে মেরে ফেলতে পারবে। র্যাপিডলি সলিউবল ইন ওয়াটার, খুব সহজে পানির সাথে মিশে যেতে পারবে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি মানে মিক্সিংটাকে আমরা এনশিওর করতে পারবো। কেপেবল অফ প্রোভাইডিং রেসিডুয়াল, ওকে, যে আমরা রেসিডুয়াল মানে কি, মানে ডিসইনফেকশন হওয়ার পরেও ধরো আমাদের এই যে লাইনের থেকে আমাদের মধ্যে কন্টামিনেশনটা কখন পর্যন্ত আসে, ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যেও তো লিক থাকতে পারে, ডিস্ট্রিবিউশন লাইনটাও
কন্টামিনেটেড থাকতে পারে। তো সেটা প্রিভেন্ট করার একমাত্র উপায় হচ্ছে তোমার ডিসইনফেকশন ডিসইনফেক্টেন্ট এমন ভাবে প্রোভাইড করা যেটা কাজ করেও কিছুটা অবশিষ্ট থেকে যাবে। রেসিডুয়াল মানে তো অবশিষ্ট, তাই না? তো সেই অবশিষ্ট আবার সবগুলোর কিন্তু থাকে না। হ্যাঁ, তো যেটা থাকবে বা যেটা প্রোভাইড করতে পারবে রেসিডুয়াল, আমরা সেই ডিসইনফেক্টেন্টটাকে প্রায়োরিটি দিব। ওকে, নাও তারপরে আসছে নট ইম্পার্টিং টেস্ট, odor, কালার অর টার্বিডিটি। যে ডিসইনফেক্টেন্ট হিসেবে যে কেমিক্যালটাকে আমি ইউজ করব সেটা নিজের কোনো টেস্ট, ওডর, কালার অর টার্বিডিটি পানিতে অ্যাড করবে না। আচ্ছা, এখন বলো তো আমাদের জানা সবচেয়ে কমন ডিসইনফেক্টেন্ট কি? which one do we use as the most মানে well known disinfectant কি বলো? ফিটকিরি। ফিটকিরি ডিসইনফেক্টেন্ট তো না, ফিটকিরি তো অ্যালাম, আগেও বলেছি ক্লাসে, আবারও বলছো Sorry, ফিটকিরি। হ্যাঁ, কি ডিসইনফেক্টেন্ট কি যেটা আমরা বাসায় অন্যভাবে ব্যবহার করি, পানিতে ব্যবহার করি না, কিন্তু যেটা সবচেয়ে কমন ডিসইনফেক্টেন্ট হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ইউজড হয় ওয়াটার লাইনে? কেউ জানো না? কেউই জানো না? হোয়াট ইজ নোন অ্যাজ দ্য মোস্ট কমন ডিসইনফেক্টেন্ট? কাম অন, একজনও বলতে পারবে না? হ্যাঁ, চেষ্টা করো। রাইট, ক্লোরিনেশন। ক্লোরিন অ্যান্ড ইটস প্রোডাক্টস, রাইট? ক্লোরিন মেইনলি, ক্লোরিন তো বিভিন্ন ভাবে পাওয়া যায়। সো এখন সেকেন্ড কোয়েশ্চেন কি, ক্লোরিনের কি কোনো গন্ধ আছে? ক্লোরিন কিসের মধ্যে থাকে বলো তো, যেটা আমরা বাসায় ইউজ করি? বাসায় একটা ক্লোরিনের সাবস্টেন্স, ক্লোরিনের একটা প্রোডাক্ট বাসায় অনেক ইউজ হয় পরিষ্কার করার কাজে। কি সেটা? মিস হারপিক। হারপিকে থাকে, আরেকটা প্রোডাক্ট আছে যেটার একটা নাম আছে। হারপিক তো একটা ব্র্যান্ড, বাট সোডিয়াম ক্লোরাইড, লবণ। সোডিয়াম ক্লোরাইড কি ডিসইনফেক্টেন্ট? না, না, রাইট। কিন্তু যেটা আমরা পরিষ্কার করার কাজে ব্যবহার করি, চিন্তা করো, বা দাগ উঠানোর কাজে, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, তাই না? করি না বলো দাগ উঠাতে? অনেক তো ইউজ করি, কিন্তু ব্লিচিং পাউডারে কি গন্ধ আছে নাকি নাই? আছে তো মিষ্টি। রাইট। সো ক্লোরিনের কিন্তু একটা গন্ধ আসলে থাকে। সুইমিং পুলে কারা সুইমিং করো? করেছো কেউ কখনো কোন সুইমিং পুলে? যদি না করে থাকো তাহলে যখনই করবে দেখবে একটা গন্ধ পাচ্ছ, দ্যাট ইজ ওই যে ব্লিচের গন্ধ, ক্লোরিনের গন্ধ। কারণ সোডিয়াম ক্লোরিন তো সুইমিং পুলে ডিসইনফেক্ট করার জন্য প্রচুর ইউজ করা হয়। হ্যাঁ, তো গন্ধ থাকলেও কিন্তু এত পরিমাণে অ্যাকচুয়ালি ওয়াটার লাইনে দেওয়া হয় না যেটা তোমার ওডোর হিসেবে তোমার নাকে আসবে। দেওয়া হয় ডেভেলপড কান্ট্রিতে। তুমি যখন উন্নত বিশ্বে যাবে, যখন ট্যাপ দিয়ে পানি পড়বে, দেখবে ওটার মধ্যে কিছুটা হলেও ক্লোরিনের গন্ধ পাওয়া যায়, কারণ ওরা রেসিডুয়াল রেখে অনেক বেশি করে ইয়ে করে। এই জন্যই কিন্তু ট্যাপ থেকে যেটা বের হয় সেটা খাওয়া যায় ওখানে, মানে খাওয়ার পানি আর কি, মোট কথা বলতে পারো। সো ওটাকে আবার অনেকে ফিল্টার করে, অনেকে করে না। তো সেটা কিন্তু ওডোর থাকে, বাট ওইটা ঠিক খুব ক্ষতিকর ওডোর না, কিন্তু তারপরে ওডোর থাকলে আবার অনেকে খাইতে পছন্দ করবে না। আচ্ছা, না থাকাটাই প্রেফারেবল। আবার আরেকটা হচ্ছে নট টক্সিক টু, সে নিজেই যদি টক্সিক হয় তাহলে তো আসলে আমাদের খাওয়ার জিনিসে তার অস্তিত্ব থাকার কথা না। সো সেরকম কোনো জিনিস ডিসইনফেক্টেড হতে পারবে না, যদি সে প্যাথোজেনকে মারতেও পারে, কিন্তু হিউম্যান লাইফের প্রতি টক্সিক হবে না। তারপরে হচ্ছে ইজি টু ডিটেক্ট অ্যান্ড মেজার। অবশ্যই যেন আমরা মেজার করতে পারি সহজে এবং ইজিলি এবং চিপলি। দেন ইজি টু হ্যান্ডেল, ট্রান্সপোর্ট, অ্যাপ্লাই অ্যান্ড কন্ট্রোল। সো আমি ডিটেক্টর মেজার করলেই হবে না, আমাকে তো যেটার সরবরাহ দরকার হয় ফ্রিকুয়েন্ট, আমার হ্যান্ডেল, ট্রান্সপোর্ট, অ্যাপ্লাই করার এবং কন্ট্রোল করার মতো মেকানিজমও আমার সহজে অ্যাভেলেবল থাকতে হবে। রেডিলি অ্যাভেলেবল, অবভিয়াসলি, মডারেট কস্ট। ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, এই দুইটা মিট না করলে আমি কোনো কিছুকেই ম্যাস স্কেলে কখনো ইউজ করতে পারবো না। এবং ক্লোরিনের এই
প্রত্যেকটা প্রপার্টি মোটামুটি ক্লোরিনের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে বলেই ক্লোরিন ওয়ার্ল্ড ওয়াইড একটা সবচেয়ে ওয়েল অ্যাকসেপ্টেড ডিসইনফেক্টেন্ট। প্রপার্টিগুলো লিখেছো সবাই? Quick and effective in killing, rapidly soluble in water, capable of providing a residual, not imparting taste, odor, color, or turbidity, not toxic to human and animal life, easy to detect and measure, easy to handle, transport, apply, and control, readily available, moderate cost. ঠিক আছে? জি মিস। ওকে। নাও ইফেক্টিভ কেমিক্যালস, কোন কোন কেমিক্যাল আমার এই কাজে খুব মানে ইয়েতে ইউজ হয় আর কি, মানে খুব পপুলারলি সবচেয়ে প্রথমে আছে, সেটা হচ্ছে গিয়ে ক্লোরিন, রাইট? তারপরে আছে ওজোন, তারপরে আয়োডিন। কি তোমাদের মনে আছে ওই যে যখন পড়ে গিয়ে ব্যথা পেতে কি হতো, টিংচার আয়োডিন, সেটাও কিন্তু ডিসইনফেক্টেন্ট, মানে তুমি সাথে সাথে ওইখানে কিছু একটা প্রয়োগ করছো এই কারণে। ওকে, সো তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গান, KMnO4, আর হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এগুলো কিন্তু বিভিন্ন লেভেলে, বিশেষ করে ল্যাব ট্যাব এসব জায়গায় ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়, ম্যাস স্কেলে না অবশ্যই। কেমিক্যাল তো সবগুলোর আবার একই রকম প্রপার্টি থাকে না যেরকম ক্লোরিনের থাকে। সো ক্লোরিনকে বলা হয় Cl2, ওজোনকে আমরা এক্সপ্রেস করি O3, আয়োডিন I2, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে KMnO4, আর হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে H2O2। ঠিক আছে? ওকে, লেখা হয়েছে সবার? জি মিস। আচ্ছা, কে আবার এখন মিটিং এ ঢুকতে চায় 11:17-তে? যাই হোক, আচ্ছা ফাইনালি দেখো এটা দিয়ে আমরা শেষ করব আজকে। সেটা হচ্ছে আচ্ছা এটা লিখেছো টাইপ, মানে ইফেক্টিভ কেমিক্যালস? জি মিস। ক্লোরিন, ওজোন, আয়োডিন, KMnO4, H2O2। ওকে, ক্লোরিনেশন, আমরা আসলে ক্লোরিনেশনের ব্যাপারটা শুরু হয়েছিল আর্লি 20th সেঞ্চুরি থেকে। সো Cl2 প্লাস H2O, মানে পানিতে ক্লোরিন যখন হাইড্রোলাইজ হয় তখন কি হয়? সো বেসিক্যালি তখন যেটা হয়, আমরা দুইটা স্পিসি পাই প্রথমে, একটা হচ্ছে HOCl, আরেকটা হচ্ছে HCl। দুইটার নাম জানো? কে জানে? কেউ জানে না কেউ জানে না? বলো, HOCl কে কি বলে আর HCl কে কি বলে? একটা তো ক্লোরাইড, আর একটা মনে হয় হাইড্রোক্সিল ক্লোরাইড। হাইড্রোক্লোরাইড কি পুরাপুরি বলো? কি HCl কে কিভাবে বলি আমরা যে কোনো রিঅ্যাকশনে বা কেমিক্যাল? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট। আর HOCl? হাইড্রোক্সিল হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, হাইপোক্লোরাস অ্যাসিড, একটা হাইড্রোক্লোরিক আর একটা হাইপোক্লোরাস। হাইড্রোক্লোরাস না কিন্তু, হাইপোক্লোরাস, HOCl যেটা। কিন্তু HOCl আসলে আনস্টেবল, এই জন্য সে ভেঙে যায় হাইড্রোজেন আয়ন এবং OCl আয়নে। হ্যাঁ, HOCl এই জন্য দেখো উভমুখী রিঅ্যাকশন, মানে এটা খুব স্টেবল না। সো H প্লাস, আরেকটা হচ্ছে OCl মাইনাস। সো OCl মাইনাসেরও একটা নাম আছে, কেউ জানো? আচ্ছা, OCl মাইনাসকে বলা হয় হাইপোক্লোরাইট,
আয়ন, হাইপোক্লোরাইট। ঠিক আছে, আচ্ছা। সো এই যে আমরা এখানে এই তিনটা পেয়ে গেলাম, HCl তো অ্যাসিড, সো এটা তো আর ডিসইনফেকশনের ফর্ম হতে পারে না, অ্যাসিড তো আমরা কখনোই মনে করি না যে থাকবে, কিন্তু আমরা পাচ্ছি HOCl যেটা ব্রেক করে আবার হচ্ছে OCl মাইনাস, রাইট? আচ্ছা, এখন ডিসইনফেক্ট করে কোনটা কোনটা? HCl করে না অবভিয়াসলি, করে কি HOCl, OCl মাইনাস, হ্যাঁ, আর মলিকুলার ক্লোরিন Cl2, যতটুকু সে ভাঙবে না ততটুকু। সো ফর্মস আসলে এই তিনটা দেখো। সো পিএইচ যখন লো তখন মলিকুলার ক্লোরিন থাকে অ্যাভেলেবল, যখন পিএইচ থাকে মডারেট HOCl বা হাইপোক্লোরাস অ্যাসিড, আর পিএইচ যখন হাই তখন OCl মাইনাস হাইপোক্লোরাইট। এই রেঞ্জটা খুব বেশি বড় না, মোটামুটি ছোট। লো বলতে ধরো মানে পুরা রেঞ্জটাকে ধরতে গেলে 6 থেকে 9 এর মধ্যেই থাকে। হ্যাঁ, তো আমরা এখন আর ওই কেমিস্ট্রি ডিটেইলে যাব না, পিএইচ এর সাথে এটা সম্পর্ক কি, জাস্ট আমরা জেনে রাখি লো থেকে হাই ক্লোরাইড, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাইট আয়ন। ওকে, আচ্ছা। আর এই তিনটাকে আমরা রেফার করি ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন হিসেবে, যেটার কাজ ডিসইনফেক্ট করা। ঠিক আছে, সো ক্লোরিন, hypochlorous acid, hypochlorite ions are the free available chlorine forms which disinfects. This is the most important thing to know. ঠিক আছে, ওকে, মানে এই ফর্মগুলাকে আমরা বলি হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন, দ্যাটস ইট। আমি আরেকটা খুলতে চাই। অ্যাটলিস্ট রিয়াকশন গুলো লিখে তোমরা বাসায় গেলে আর কি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল এটা, এটা শেষ হয়েছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন, এবং এই ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন ফর্মগুলোই আসলে ডিসইনফেকশনের জন্য রেসপন্সিবল। দিজ আর দ্য অ্যাক্টিভ ফর্মস অফ ডিসইনফেক্টেন্টস। ওকে, ঠিক আছে, সবাই লিখতে পেরেছো? জি মিস। ওকে, গুড। নাও এটা তো গেল এমনি আমি পানির মধ্যে দিলাম, এভাবে ডিসইনফেক্ট পেয়ে গেলাম, কিন্তু যদি আমার এটা দেখো এর পরের পার্ট, when অ্যামোনিয়া ইজ প্রেজেন্ট কি হয়? এই রিঅ্যাকশন গুলা জাস্ট লিখে ফেলো আগে। when অ্যামোনিয়া প্রেজেন্ট, যখন অ্যামোনিয়া প্রেজেন্ট থাকে তখন ক্লোরিনের সাথে এই যে অ্যাভেলেবল HOCl সেটা 3 স্টেপে রিঅ্যাকশন করে 3 রকমের প্রোডাক্ট ফর্ম করে। যেমন অবশ্যই ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি, অ্যামোনিয়া প্লাস HOCl প্রথমে ফর্ম করছে NH2Cl প্লাস H2O, আর NH2Cl কে আমরা বলছি মোনোক্লোরামিন। তারপরে NH2Cl প্লাস HOCl ফর্ম করছে NHCl2 প্লাস H2O, NHCl2 হচ্ছে ডাইক্লোরামিন। তারপর NHCl2 প্লাস HOCl ফর্ম করছে NCl3 প্লাস H2O, NCl3 হচ্ছে নাইট্রোজেন টেট্রাক্লোরাইড।
মিস ওটা নাইট্রোজেন টেট্রাক্লোরাইড হবে নাকি ট্রাইক্লোরাইড হবে? আচ্ছা, টেট্রা তো ফ্লোর, তাই না? টেট্রা 4 না? জি মিস। ট্রাইক্লোরাইড হবে, সরি, ভুল এটা। থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট, ঠিকই বলেছো, টেট্রা মানে তো 4, এটা ট্রাই হবে। হ্যাঁ, এটা হাইলাইট, এটা ট্রাই হবে। ম্যাম এখানে যে তিনটা ডিস যে অ্যাভেলেবল আছে যে কোনো একটা নিয়ে করলে হবে না? হ্যাঁ, কি করলে বুঝিনি। এইখানে যে আমাদের ডিসইনফেকশনের যে তিনটা ফ্রি অ্যাভেলেবল ছিল তার মধ্যে হ্যাঁ, যে কোনো একটা নিয়ে, এখন একটা কি হবে? ওই যেমন হচ্ছে ক্লোরাইড ছিল, তারপর হচ্ছে হাইপোক্লোরাস ছিল, না, তারপরে হ্যাঁ, তিনটা তো অ্যাভেলেবল ফর্ম আছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন। ঠিক আছে, দে আর কেপেবল অফ ডিসইনফেক্টিং। যে কোনো একটা থাকবে না দুইটা থাকবে সেটা ডিপেন্ড করবে তোমার পানির কন্ডিশনের উপরে। কোনগুলো অ্যাভেলেবল ইউ ডোন্ট নো। ইফ ইউ আই মিন ইউ ক্যান নো ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন দে আর ইন, বাট এই তিনটা থাকতে পারে যখন ক্লোরিন তুমি পানিতে দিচ্ছ তখন। ওকে, আমাদের ধরে নিতে হবে প্রি অ্যাভেলেবল ক্লোরিন হিসেবে এগুলো আছে। কিন্তু যদি অ্যামোনিয়া থেকে যায় পানিতে, ধরো ওটা ট্রিট হয় নাই, তখন তোমার এইগুলো যোগ হবে। এগুলো হচ্ছে মোনোক্লোরামিন, ডাইক্লোরামিন এন্ড নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে কম্বাইন্ড ফর্মস অফ ক্লোরিন। এই যে এই কারণে তাদেরকে আমরা বলি, যদিও নাইট্রোজেন ট্রাইক্লোরাইড কে বলি না, বাট NaCl2 আর NH, দুইটা একই লিখে রাখছি। আচ্ছা, NH2Cl আর NaCl2, তোমরা দুইটা দুই রকম করে লিখো। এগুলোকে বলা হচ্ছে আমার কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন। ওকে, ওইটা ছিল ফ্রি ক্লোরিন আর এটা কম্বাইন্ড ক্লোরিন। ইটস ইম্পর্টেন্ট ফর ইউ টু নো দ্যাট, আমাদেরটা কাজে লাগবে একটু পরে পরে আর কি, আজকে না হলেও আরেকদিন। বুঝতে পেরেছো? জি ম্যাম। কম্বাইন্ড অ্যাভেলেবল ক্লোরিন, আর ওগুলো হচ্ছে ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন। পানিতে অ্যামোনিয়া থাকলে এগুলি থাকবে, না হলে থাকবে না। অলরাইট, রিঅ্যাকশন গুলো লিখেছো সবাই? আমরা এর পরেরটা পরের দিন থেকে সরাসরি, তোমাদের না আর তো অনলাইন নাই, তোমাদের সাথে দেখা হবে 2 সপ্তাহ পরে অলমোস্ট, রাইট? ঠিক আছে, আমার মনে হয় বুধবারের ক্লাসটায় যারা করে তাদের মিস হবে, হয়তো সেকশন বি এর একটা ক্লাস আমাকে নিতে হবে এক্সট্রা। ঠিক আছে দেন, ওকে মিস। থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে ক্লাস শেষ। সো হ্যাভ আ ভেরি গুড ঈদ এভরিওয়ান। Thank you, ma'am. Eid Mubarak, Ogrim. হ্যাঁ, ঈদ মোবারক তোমাদেরকেও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবচেয়ে বড় কথা।